বাঘ শিকার ধরার পরে তার মুখের দিকে বা তার সামনের দিকে শরীরের অংশের দিকে চাওয়া যায়। তারপর কিছু দূর আমরা ছুটলাম, আমি নিজেই ছুটলাম কিছু দূরে। সেখানে যেয়ে দেখে বাবার হাতের দা পড়ে গেছে, রক্ত কেটেছে। সুন্দরবন সুন্দরবন সুন্দরবন, প্রায় প্রত্যেকটা মানুষের মুখে আমরা সুন্দরবন নাম শুনে থাকি। এমনকি আমাদের এই সুন্দরবন পৃথিবীর মধ্যে একটা জায়গা করে নিয়েছে, যে সুন্দরবন জঙ্গল। তো আপনারা প্রায় জানেন যে সুন্দরবন না থাকলে কিন্তু আমরা কেউ কোনো থাকবো না। তো সুন্দরবনকে এই জন্য আমাদের সব সময় বাঁচিয়ে রাখা উচিত এবং তাকে যত্ন সহকারে মানে সুরক্ষাভাবে রাখা উচিত, তাই কি না? সুন্দরবনের প্রত্যেকটা মানুষই যায় সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে। তো সেই মাছ কাঁকড়া ধরতে গিয়েই ওনাদের সাথে যে দুর্ঘটনাগুলো ঘটে যায় বা বহু বাঘে আক্রান্ত হয়, আপনারা কিন্তু সেগুলো কিছুই জানেন না, যে কিভাবে হয়, কিরকম পরিস্থিতির মধ্যে ওনারা যাচ্ছেন বা সেই দুর্ঘটনার কবলে পড়ছেন, আপনারা কিন্তু কেউ জানেন না। তো আজই আমরা এই সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের মাধ্যমে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো আসুন আমরা এই মানুষটির সাথে সাক্ষাৎ করি, যিনি দীর্ঘ বহু বছর ধরে সুন্দরবন জঙ্গল করেছেন। তো বর্তমানে ওনার মুখ থেকে আমরা শুনবো যে কিরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এবং কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ওখানে, সেই পুরো বিষয়গুলি আমরা জানবো। তো আমরা আছি একদম ভারতের শেষ সীমান্ত শামসামনগরের 2 নম্বর গ্রামে আছি। তো শামসামনগর 2 নম্বরে আছি। এসেই আমরা এই মানুষটির সাথে সাক্ষাৎ পেলাম এবং এনার সাথে কথা বলবো এবং এনার বিষয়ে আমরা জানবো। আগে আসুন এনার পরিচয়টা নিই। আপনার নাম? জলিল বরকত দাস। আচ্ছা, এখানকার ঠিকানা? গ্রাম দক্ষিণ শামসাননগর, পোস্ট শামসাননগর। আচ্ছা, এই জঙ্গল জীবনটা কত বছর ধরে করেছেন? বা আমি তো ছোট থেকে জঙ্গলে মাছ ধরা বা মধু সংগ্রহের সঙ্গে লিপ্ত থাকি, ছিলাম প্রায় 40-45 বছর দীর্ঘ মাছ এবং মধুর সঙ্গে জড়িত ছিলাম। আমাদের জঙ্গলে মাছ ধরার পারমিটও আছে, পারমিশন যেটা করে যান। হ্যাঁ, আবার মধু যখন আমরা কাটতে গিয়েছিলাম, পাশ করে গিয়েছিলাম, সুন্দরবন টাইগার রিজার্ভের যে অনুমতিপত্র আমাদের সঙ্গে ছিল। আমরা মধু কাটতে একটা জঙ্গলেতে উঠেছিলাম, যেটা চোরামায় দ্বীপ নামে আমরা পরিচিত জঙ্গল। সেইখানে আমরা উঠেছিলাম সকালবেলা। কতজন? আমরা উঠেছিলাম 5 জন। 5 জন আমরা পাশাপাশি মধু সংগ্রহ করার জন্য পাশাপাশি যাচ্ছিলাম। এমন সময় একটি বাঘ পিছন থেকে এসে আমার বাবা উপরে ঝাঁপিয়ে পড়ে। আমরা বহু চেষ্টাও করেছিলাম, কিন্তু সেই সময় ওনাকে কোনোভাবে উদ্ধারও করতে পারিনি। গভীর জঙ্গলে বাঘ বাবাকে নিয়ে চলে গিয়েছিল। 5 জনের মধ্যে যখন একজন পড়ে গেলেন, আমরা 4 জন বিভিন্নভাবে চেষ্টা করেও ওনাকে আর উদ্ধার করতে পারিনি। আমরা পাশাপাশি ওখানে ফরেস্ট অফিস আছে, সেখানে গিয়েছিলাম, বললাম যে এই ঘটনা। তারপরে ওনারা আমাদের সুন্দরবনের মধ্যে যে জঙ্গলটা আছে পাশ নিয়ে আমরা অফিসে জমা দেওয়ার পরে ওনারা আমাদের সাহায্য করেছিলেন এবং বসিরহাট রেঞ্জ, যেটা আমাদের পাট যেখান থেকে হয়, ওখানে আমরা এসে জমা টমা দিলাম, তারপর বাড়িতে। ওই যে যেটা বললেন না, যে মধু কাটতে গিয়ে যে ঘটনাটা মানে বাঘে হয়েছিল, একটু যদি ডিটেলসটা বলেন না, যে কিভাবে মধু সংগ্রহ করেন বা কিরকম ভাবে মৌচাক পান খোঁজেন। তো জঙ্গল তো মানে গভীর জঙ্গল, জঙ্গলে তো বাঘ তো অল টাইম থাকছে, আর জঙ্গলে মধু খোঁজা মানে বাঘ খোঁজা। ওই পরিস্থিতির মধ্যে কিভাবে আপনারা মধু কাটতেন বা মধু মানে চাক খুঁজতেন? যদি জঙ্গলের মধ্যে যারা মধু কাটতে যায় বা আমরা যখন যেতাম, সে সময় পরস্পর উঁকি দিয়ে গাছ দেখতে দেখতে যাওয়া হয় যে গাছের মধু চাক আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে মৌমাছিরা কোনো চাক থেকে উঠে চলে যাচ্ছে, আবার কোনো জায়গার থেকে মধু সংগ্রহ করে তারা চাকে বসছে। আচ্ছা, গাছে উঠে ওই পোকাটাও দেখা যায়, গাছের উপরে উঠে এরকম ভাবে চাক নির্ণয় করা হয়। আর প্রায় পরস্পর উঁকি দিয়ে গাছ দেখে দেখে যেতে, যেটা জঙ্গলের ভিতরে খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে মহলেরা তাদের জীবনটা হাতের মুঠোয় নিয়ে তারা চলাফেরা করে। বাঘ তো ঝোপ ঝাড় বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম স্থান আছে, কোথাও হেতালি আছে, কোনো জায়গায় সুন্দরী, কোনো জায়গায় গরান, বিভিন্ন পজিশনের জঙ্গল থাকে। আমরা ঠিক যেখানটাকা দিয়ে যাচ্ছিলাম, আমাদের বাম সাইডে একটা হেতালি ছিল, কিন্তু ওই হেতালের মধ্যে দিয়ে এসে
যেখানটাকার গরান জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে আমার বাবাকে এসে ঝাঁপিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে মুখে করে নিয়ে চলে। মানে আপনাদের আর সময় দেয়নি না যে না, ইয়ে করার? হ্যাঁ আমিও একদম কাছেই ছিলাম, একটু 2-3 হাত দূরেই ছিলাম। 5 জনই কাছাকাছি ছিল? 5 জনে এরকম 2-3 হাত, জঙ্গলে যারা যায় একবার গায়ে 3-4 হাত, 2 হাত, 5 হাত এরকম ডিস্টেন্স থাকতে হয়। আচ্ছা। কারণ এ গাছ সে গাছ দেখতে দেখতে যেতে হয় তো, এরকম ভাবে যেতে হয়। ও 2-3-4 হাত ডিস্টেন্স ছিল, সেই ডিস্টেন্সের মধ্যে বাবা একবার চিৎকার করেছিল, করার পরে আর আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই। এই দেখি যে বাঘের পায়ের ছাপ দেখতে পাই। তারপর কিছু দূর আমরা শুনলাম, আমি নিজেই শুনলাম কিছু দূরে। সেখানে যেয়ে দেখে বাবার হাতের দা পড়ে গেছে, রক্ত কেটেছে। তারপরে পাশাপাশি যারা ছিল সবাই একসঙ্গে বেশ কিছু দূর গিয়েছিলাম। যাওয়ার পরে আর পরস্পর যখন বাবা চলে গেল, আমি নিজেও তখন ছুটতে ছুটতে একটু ক্লান্ত বোধ করছি। অন্য সহকর্মীরা যারা 3 জন ছিল, তখন 3 জন তখন আরো একটা অসহায় হয়ে যায়। ওনারা পরস্পর নৌকোয় নিয়ে আসে। এই নৌকোয় আসার পর থেকে 2-3 দিন আর কিছু জানতেই পারিনি বা বলতেই পারিনি বাড়ি ফেরা পর্যন্ত। মানে ওই যে দৃশ্যটার, মানে আপনারা তো পরপর ধরে বাবা পিছনে ছিলেন নাকি? হ্যাঁ, বাবা পিছনে, বাবা আমাদের ডান সাইডে ছিল। আচ্ছা, আর আপনারা বাম বাম দিকে সাইডে ছিলাম, মানে একের পর এরকম যাচ্ছিলাম। আচ্ছা। এই একজন ওই একজন ওই একজন এরকম যাচ্ছে। তো হঠাৎ মাত্র নিয়ে সোজাসুজি ধাওয়া, কোন রেডি বাবার চিৎকার বা আওয়াজ? একবার একটু আওয়াজ করেছিল। আর বেশি অংশে বাঘ তো পিছন দিক থেকে ধরলে ঘাড়ে ধরে, আর সামনের দিক থেকে ধরলে গলা ধরে। আচ্ছা, বাঘের তো যখন যখন ওরা শিকার করে তখন তো ওদের মুখ থেকে তো একটা আওয়াজ বের, সেই হ্যাঁ হ্যাঁ, আমরা বাঘের, বাবাও চিৎকার করলো, বাঘেরও আমরা গর্জন শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আমরা গিয়েছি, তখনও খুব দ্রুত, বাঘ খুব দ্রুত যায়। শিকার যখন ও ঝাঁপায়, যতটা দ্রুত ঝাঁপিয়ে আসে, শিকারটা যখন ও ধরে তখন তার চেয়ে দ্রুত চলে যায়। আচ্ছা, আপনাকে আপনার কথা শুনে আমরা যেটুকু বুঝতে পারলাম, আপনি অনেক অভিজ্ঞতা মানুষ, যে এত বছর ধরে জঙ্গল করেছেন। আচ্ছা, যখন বাঘের তো একটা আলাদা রূপ থাকে, তাই কি না? যে যখন ও একটা শিকার করবে, ওর বাঘ যখন চলে স্বাভাবিকভাবে খুব বাঘের ছোট দেখায়, কিন্তু বাঘ যখন শিকার করে, শিকার পরে তার রূপ চেহারা সব পরিবর্তন হয়ে যায়। বাঘ যখন স্বাভাবিক থাকে, এক রূপ থাকে, বাঘ যখন কোনো শিকার ধরে, যে কোনো শিকার ধরার কিন্তু তার রূপ, তার মুভমেন্ট আলাদা হয়ে যায়। বাঘ শিকার ধরার পরে তার মুখের দিকে বা তার সামনের দিকে, শরীরের অংশের দিকে চাওয়া যায় না। সে এত আক্রমণাত্মক ভাব নিয়ে তাকিয়ে থাকে কিংবা আক্রমণ করার চেষ্টা করে, একটা যেটা আমাদের ভাষায় বলি ঝুল মারামারি করে। আচ্ছা আচ্ছা, এরকমটা এমন ভাবে একটা ও ভাব দেখায় যে ও ভয় দেখায়, মানুষকে ভয় দেখায়, যে ভয়ে অনেকে আর কিন্তু পালিয়ে আসে। আচ্ছা, মানে ওর বাঘের যে ভয়টা দেখে অনেকে আবার অজ্ঞান হয়ে যায়, এরকম শুনেছি। পালিয়ে আসে। তো এই যে এত বছর জঙ্গল করলেন, তো আপনার চোখে সুন্দরবন জঙ্গলটা কেমন? না না, জঙ্গল জঙ্গলই তো ভালো, কিন্তু এখানে তো জঙ্গলে যেতে হয় আমাদের অভাব অনটন। সুন্দরবন জঙ্গল, জঙ্গলও তো ভালো, জঙ্গল তার কারো ডেকে নিয়ে যায় না, আমরা পেটের দায়ে জঙ্গলে যাই। আচ্ছা, আমরা শুনেছি যে অ্যাকচুয়ালি সুন্দরবন নামটা হয়েছে সুন্দরী গাছ থেকে। সেটা বিভিন্ন লেখক লিখে বিভিন্ন ভাবে লিখেছে। সুন্দরী গাছ, তার যে সুন্দরী যে চেহারা, তার যে সুগন্ধ, আমরা দেখেছি সুন্দরী যখন ফুল ফোটে, আচ্ছা, ফল হয়, সে একটা গন্ধ, যে বাড়িতে যদি কোনো আমরা অন্য ফুলের গন্ধ পাই, সে গন্ধকেও কিন্তু সুন্দরী গাছের যে বাগান থাকে, যে বাগানটা যেখানে শুধু সুন্দরী থাকে, কোন জায়গা? সত্যিকারের খুব সুগন্ধি। আচ্ছা, জঙ্গলের মধ্যে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ থাকে। একটা জায়গায় দেখা যাচ্ছে বেশ গরান আছে, একটা জায়গায় সুন্দর আছে, একটা জায়গায় হেতালি আছে, একটা জায়গায় গেঁয়ো আছে, এক জায়গায় পশুর আছে, এক জায়গায় ধুদুল আছে, মানে এরকম এক এক জায়গায় একটা একটা জায়গায় গর্জন আছে, একটা একটা কাকড়া আছে। বিভিন্ন মাটিতে বিভিন্ন ভাবে একটা একটা জঙ্গলের ন্যাচারালি সেখানে সৃষ্টি হয়। আচ্ছা, তো একটু যদি সুন্দরী গাছের বর্ণনা করেন না, যে সুন্দরী গাছটা কেমন বা ও সুন্দরী গাছ সবসময় জঙ্গলের যেখানে উচ্চ চড়া থাকে, যেখানে জল না ওঠে, সেই জায়গাটায় সুন্দরী গাছ সবচেয়ে ভালো হয়। আর যেখানটায় হেতালি থাকে তার মধ্যে সুন্দরী গাছটা আবার ভালো হয়। কারণ হেতালি গাছটাও কিন্তু যেখানে খুব উঁচু জায়গা সেখানটায় ভালো হয় বা ভালো থাকে। জোয়ারের যে একটা পলি পড়ে, এই পলি থেকে কিন্তু হেতালি কিংবা সুন্দরী খুব একটা হতে চায় না, যার জন্য ও খুব উঁচু জায়গাতে, ওর সুন্দরী কিংবা হেতালি খুব উঁচু জায়গাতে হয়। আর বাঘ কিন্তু এই সুন্দরী বা হেতালি গাছটা কেন তার বাসস্থান হিসেবে নেয়, ওখানে জল উঠতে চায় না, আবার হেতালের মধ্যে মানুষ যেতে চায় না। বাসস্থানটা তার, সে নিজের পরিবেশে সেখানে চলাফেরা করতে পারে। সেখান থেকে তার যখন
গতিবিধি চলার গতিবিধি শুরু হয় তখন সে চলার গতিবিধি শুরু করে। যে আপনারা যখন ওই যে মধুটা যখন খুঁজছেন কিনা, তখন তো যে মানে গাছের যে শিকড় বা যে শ্বাসমূল ঠেসমূল হ্যাঁ 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 থাকে, সেগুলো বিভিন্ন তো- রকমের শিকড় থাকে, বিভিন্ন রকমের তার ডালপালা চারিদিকে শুয়ে যায়, হুম কিন্তু সেগুলোকে উপেক্ষা করে সেগুলো যে কোনো ভাবে আমরা যেটা ফুঁড়িয়ে ফাড়িয়ে যেভাবে হোক যেতে হয়। হুম সবগুলো তো কেটে পারা যায় না হুম। বা কাটাও যায় না, সেগুলো সবকিছু উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে তো হয়। ওর মধ্যে থেকে যখন একটা মানুষ হাঁটছে, ওর পায়ে লাগার একটা লাগে, হ্যাঁ, অনেকের পায়ে লাগে। একটা পশু যখন যখন বাঘ যখন মানুষকে ধরে যাচ্ছে, ওর কি কোনো ক্ষতি হয়? না না, ও বাঘ আমরা যেটা দেখেছি ন্যাচারালি, আমার বাবার অ্যাক্সিডেন্ট শুধু না, হুম। বিভিন্ন অ্যাক্সিডেন্ট কালে আপনি ছিলেন? বিভিন্ন ভাবে বাঘকে, মানে বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাঘকে সংরক্ষিত রাখার জন্য আবার আমি বহু চেষ্টা করেছি। আচ্ছা, কিভাবে সেটা যে দেখতে চান? এই লোকালে বাঘ আসতো, সেই বাঘকে সংরক্ষিত করার জন্য পাবলিককে নিয়ে আমরা একটা মুভমেন্ট করতাম, করে তাকে নির্দিষ্ট জায়গায় মানে জঙ্গলে পৌঁছে দিতাম। বাঘ যখন স্বাভাবিক গতিতে চলে তখন খুব ছোট জায়গা দিয়েও চলতে পারে। আচ্ছা। বাঘ যখন দেখতে পাচ্ছে যে এই জায়গাটা আমার যাওয়ার কোনো রাস্তা নেই, ও হামাগুড়ি দিয়েও চলতে পারে। বাঘ যখন হামাগুড়ি দিয়ে চলে, বাঘের কিন্তু শুধুমাত্র মুখটা এটুক ছাড়া কিছু দেখা যায় না, এরকম আমরা দেখেছি। না, ও লুকিয়ে ফেলে, ও লুকিয়ে এত ছোট করে ফেলে যেটা সে বাঘ কি সেটা পাওয়া যায়। মানে শুধু মুখটাই ও হ্যাঁ, ও মাঝে মাঝে এরকম একটু উঁচু হয়ে দেখবে মুখ, হুম, আবার ও মাথা নিচু করে ও ওর মতো হামাগুড়ি দিয়ে চলছে। এটা আমাদের প্রত্যক্ষ দরকার, দেখা একদম একদম নিজের চোখে দেখা। বাপরে বাপ। তো এই বনের মধ্যে বাঘ তো শুধু পশু পশু বিভিন্ন হরিণ বলো, এগুলো তো ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো বনের মধ্যে হরিণ শুয়ার ও তো খাদ্য। হুম, এখন মানুষ অ্যাক্সিডেন্টটা কেন কম হয়ে গেছে? কেন? আগে তো প্রচুর হতো, এখন তো অনেক কমে গেছে যার। অনেক কমে গেছে, সেটা বাঘের যে খাওয়ার বেড়ে গেছে, পশু আচ্ছা আচ্ছা। মানে হরিণ বা শুয়ার যে জঙ্গলে এখন বেড়ে গেছে, আগের তুলনায় বেড়েছে, মানে তুলনায় আগে যে এত আগে ছিল একটা না। ক্ষয়ক্ষতি হতো যেভাবে হতো, সেটা ফরেস্ট কিংবা ফরেস্ট প্রোটেকশন কমিটি কিংবা মানুষ লোকালের হুম। সবাই কিন্তু তার একটা সাবধানতা নিয়েছে, যার জন্য মাঝে মাঝে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেটা আমাদেরও কিছু জায়গার উপরে নির্ভরশীল করে, আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা তো অতি লোভী, সেই সমস্ত জায়গায় পৌঁছে যাই। যেগুলো যাওয়া হ্যাঁ। নিষিদ্ধ থাকে। ওর জন্য অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হচ্ছে, আচ্ছা। মৃত্যুটা খুব করুন কিন্তু হচ্ছে। সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে গেলে বাঘ তো অবশ্যই অবশ্য অবশ্য, জঙ্গলে বাঘ না থাকলে সুন্দরবন বাঘ থাকবে না, একদম। আর বাঘের চেয়ে বর্তমান যা পরিস্থিতি, বাঘের চেয়ে মানুষের আরো এগিয়ে যেতে হবে। অবশ্যই মানুষকে সচেতনতা ভাবে দুটো বাঘ এই জঙ্গলে থাকলে সে রক্ষা করতে পারবে না। যে আমরা মানুষের এখনো সচেতনতা বৃদ্ধি করার জন্য এগিয়ে আসতে হবে, যে কোনো পরিবেশগামী হোক বা প্রাণীগামী হোক, যে কোনো একটু মানুষকে পাশে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান যে আমরা যে ওয়েদারের মধ্যে ভোগ করছি, আমি আমার বয়সে তো এই ওয়েদার সুন্দরবনে কোনোদিন দেখিনি, যেটা দেখছি। এর জন্য বনে বাঘ আছে, জঙ্গল আছে, কেন আমরা ওয়েদার ভোগ করছি? নিশ্চয়ই বনের মধ্যে কিছু বা আমাদের লোকালে। আর সবচেয়ে যে ক্ষতিটা হচ্ছে, প্রতি বছর 1 থেকে 2 বার 3 বার যে প্রাকৃতিক দুর্যোগে গ্রামকে গ্রাম তার গাছ ঘর বাড়ি যাক, কিন্তু এই যে গাছ, কত গাছ লাগাবে বাড়ি, কত গাছ লাগাবে? একটা গাছ লাগাতে গেলে তার লালন পালন করে তার মাথায় তুলতে গেলে তো একটা সময় লাগে অবশ্যই, কিন্তু একটা গাছ সময় নিতে নিতে আবার ঝড় হয়ে সেটা নষ্ট করে দিচ্ছে। তো সত্যিকারে এনার মুখ থেকে আমরা অনেক কিছুই জানলাম। এনার সাথে যদি সাক্ষাৎ না হতো, আজ অনেক কিছু আমরা অনেক 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 রকম কথাই জানতে পারলাম। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে জায়গা করে নেয়, তাহলে অবশ্যই এই মানুষটির কথা অন্যের কাছে পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে, তাহলে আবার আমাদের এই কমেন্টে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কোন প্রশ্নটা আপনারা জানতে চাইছেন, তাহলে সেইভাবে আমরা পরবর্তীকালে আপনাদের সামনে তুলে ধরবো সেই সব ভিডিও।